কারণ আমি গতকাল দিনের বেলা একটা স্বপ্ন দেখেছি, মধু স্বপ্ন বলতে পারো। স্বপ্ন মধু। আমি দেখলাম কি মিষ্টির সাথে বললে তো ভালো লাগছে না। লাল লাল শেরওয়ানি নেই? হ্যাঁ লাল আছে, করবো লাল করাবো। লাল এখন কেন মানে রিক্সা বসে এখন আপনার শেরওয়ানি নিয়ে আলোচনা করতে হবে, অন্য কোনো টপিক নিয়ে আপনার কথা বলবেন? না, আমি একজন চিকনা চাচা যদি বিয়ের আগে আপনার বিয়ের কার্ড ছাপিয়ে ফেলতে পারে তাহলে আমি আলোচনা কেন করতে পারি? এটা কি ধরনের কথা? আমি চিকনা চাচার সঙ্গে তুলনা, সে তো অবৈধ একদম, সে তো অবৈধ, সে একটা বিয়ের কার্ড ছাপিয়েছে। আর আমি তো একদম অন্য জিনিস, আমি তো শেরওয়ানি, তাই না? মানে মানে আমি তো বৈধ, আমি শেরওয়ানি নিয়ে আলাপ করতেই পারি। মানে আমি তো বিয়েটা করবো তোমাকে, চিকনা চাচে তো সেটা তো রাইট নাই, সে তো মানে জোর করছে। আর ওই প্রসঙ্গটা এখন আমরা চিকনা চাচার প্রসঙ্গটা কেন আনার দরকারটা কি তোমার, কেন আনছে না? কথাটা আমি বলি না, আপনি বলবেন, আমি একটাবার বলি না, চিকনাচাচার কথা আমার মাথায় আসে। আমি তো বলেই শেষ করে দিয়েছি। তারপরে আমি নিজেকে আবিষ্কার করলাম ওই পার্কে সিমেন্টের বেঞ্চের উপর শুয়ে আছি। কি আমার খুব ভালো লাগছিল বুঝছো, আমার না একটা খুব ইচ্ছা যে আমরা বিয়ের পরে কোনো একটা রাত ওই পার্কে কাটিয়ে। না না না, ইম্পসিবল। কেন? ভয় লাগে, আমার ভয় লাগে। আর আপনার সাথে তো ডেফিনেটলি না, কারণ আপনি দেখা যাচ্ছে মাঝখানে মানে মাঝরাতে আপনি অন্য কোথাও চলে গেছেন, আমি যে ওখানে আছি আপনার খেয়ালই নেই। তুমি কি বলছো, তুমি কি বুঝতে পারছো? তুমি যা বলছো তার অর্থ কিন্তু এরকম দাঁড়ায় যে আমার সাথে প্রশ্নই আসে না, কিন্তু বিয়ের পরে তুমি অন্য কারোর সাথে পার্কে থাকবে। না সেটা আমি বলিনি, সেটা আমি বলিনি। আমি বলেছি যে আপনার সাথে হোক আর যার সাথে হোক, আমি রাতের বেলায় আমি ভয় লাগে। না আমাদের অনেকগুলো নাইট গার্ড থাকবে, অবশ্য প্রত্যেকের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা থাকবে। তোমার আপত্তি আছে? হ্যাঁ, কারণ আমার সারা রাত এরকম আশেপাশে কালো কাপড়ওয়ালা নাইট গার্ড ঘুরে বেড়াচ্ছে, দেখতে খুব একটা ভালো লাগে। মাহিন, কি ব্যাপার হঠাৎ রাতে আমার কাছে? ওই তো বাবা, তোমাকে দেখতে আসলাম একটু। আজকাল একটু ঘন ঘন আমাকে দেখতে আসছিস? হ্যাঁ, কি কিছু বলবি? না কিচ্ছু বলবো না, আমি দেখতেই আসলাম। তো দেখা তো হলো, রাত হয়েছে, যা শুয়ে পড়, সকালে আবার অফিস যেতে হবে তো। কে বাবা? আমি। কি ব্যাপার আবার?
ওই না বাবা, ওই মানে আমাদের সংসারটা আমরা সবাই মিলে একসঙ্গে বসবাস করছি, একটা জয়েন্ট ফ্যামিলি। মানে তুমি, তারপরে ভাইয়া ভাবি, বাচ্চা কাচ্চারা আছে, এ আছে, আমি, এই তো। তা মিতুকেও আমরা মনে করো যে অদূর ভবিষ্যতে বিয়ে দিয়ে দেব, এবং একটা প্ল্যান থাকে না ফ্যামিলির, সেক্ষেত্রে আমি। আচ্ছা বাবা, তুমি যখন মাকে বিয়ে করেছো, তোমার বাবা মাকে তুমি প্রপোজালটা কীভাবে দিয়েছিলে আমাকে একটু বলবে? আমাদের সময় ছেলেরা বিয়ে করতো না, বাবা মা বিয়ে দিত। আমার বাবা মানে তোর দাদু মেয়ে দেখে পছন্দ করে বিয়ে ঠিক করে আমাকে এসে বলল, চল তোর বিয়ে। আমিও সুবোধ বালকের মতো সোজা যে বিয়ের পিঁড়িতে বসলাম। তোর মার সঙ্গে আমার বিয়ের আগে দেখাই হয়নি। সেটা হলে তো আর সেই সময় কি ফিরে যাওয়াটা ঠিক হবে? আমাদের সময়ে তো এই সময়ের সঙ্গে মিলবে না। তা কি বলতে চাস তাই বল, তুই বিয়ে করতে চাস? না, আমার তো মানে কোনো ধরনের মেয়েই তো আমার আসলে পছন্দের, কি করার আছে। কিন্তু এখন আমাদের ফ্যামিলিতে আর তো বিয়ে করলে আমাকে তো করতেই হবে। সেক্ষেত্রে মেয়েটা তো, নুসরাত তো অনেক ভালো, সুন্দর এবং খুব সাংসারিক, বললাম না তোমাকে। নুসরাত? ও ওই ওই সেই খুব গোছানো মেয়েটা? হ্যাঁ হ্যাঁ, জি বাবা, খুব গোছালো, খুব সাংসারিক, এবং হচ্ছে যে সবসময় মানুষকে এত যত্ন করতে ভালোবাসে, যত্ন করতেই থাকে। ও তা ওকে তোর পছন্দ? ওকে বিয়ে করতে চাস? আমি কি চাইলে হবে নাকি? তুমি, তোমার চাওয়াটা তো আমার কাছে একদম এক নম্বর প্রধান, কিন্তু তুমি চাইবে, চাও না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝলাম। আমি একটু মামুনের সঙ্গে কথা বলি। ভাইয়ার সঙ্গে কথা তো উনি, মানে সেটা তো আমিও বলবো, পরের ব্যাপার। ফ্যামিলির মূল গার্জিয়ানকে, বাবা মা, এখন মা নেই, তুমিই বাবা তুমিই মা। আমি ধরে নিচ্ছি যে আমার বাবা মা রাজি, মানে দুইজন রাজি। সেক্ষেত্রে একজন রাজি না থাকলেও। সে তো হলো, তা মেয়েটাকে একদিন বাড়িতে আসতে বল, ওর সঙ্গে কথা বলে দেখি মেয়েটা কেমন, তোর সঙ্গে মিলবে কি না। মিলবে কি, মিলে গেছে বাবা, ভীষণ, মানে খুব সাংসারিক তো, খুব মিলে যায় বাবা। ওই বিয়ের পরেই তুমি কথা বলো না এখন আর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মামুনের সঙ্গে কথা বলি, তারপরে মেয়েটার বাবা মার সঙ্গে তো কথা বলতে হবে নাকি, তাদেরও তো একটা মত আছে। তাদের মত না থাকলেও বাবা, ওই মেয়েটা খুব ভালো বাবা, বিশ্বাস করো, খুব খুব ভালো এবং খুব সাংসারিক। বুঝলাম তো, মেয়েটা খুব ভালো। আচ্ছা তুই চিন্তা করিস না, দেখি আমি কি করতে পারি। সোজা কথা হচ্ছে আমার বাবা মা রাজি, আমি আর কিছু জানি না। আচ্ছা আচ্ছা। কথাটা তো মামুন আর বৌমার সঙ্গে একটু আলাপ করতে হয়। ছেলেটা তো মনে হচ্ছে আসলে মেয়েটাকে পছন্দ করেছে। এখন গলা কাটারিদের দরকার নেই, কি বলতে চান বলো। মানে একটা স্বপ্ন। আবার স্বপ্ন? না না, এটা একদম রাতের স্বপ্ন, দিনে না, কিন্তু মানে খুব মধুর স্বপ্ন। আপনার হঠাৎ করে এরকম স্বপ্ন দেখার রোগ কেন হলো আমাকে একটু বলেন তো। না, মানে স্বপ্নটা হচ্ছে তুমি আর আমি। সেটা তো আমি বুঝতেই পারছি, তারপর? স্বপ্নটা হচ্ছে আমি কিচেনে দাঁড়িয়ে একটা গান গাচ্ছি, রোমান্টিক একটা গান। বাহ, তারপর? আর তুমি কোমরে শাড়ি পেঁচিয়ে নাচছি? না, ঘষে ঘষে বাসন মাজছো, আর আমি তোমাকে বলছি, বিলকিসের মা আমাকে এক গ্লাস গরম পানি দাও, আমি একটু গার্গেল করব। এই যে স্বপ্ন, এখানে মধুর বিষয়টা কোথায় বলেন তো, আমি ঠিক বুঝতে পারছি না। তোমার স্বপ্নটা ভালো লাগে নাই? না, আর আমি তো আপনার সাথে বাসন মাজার সংসার করব না। বাস্তবটা আবার স্বপ্নের উল্টো, মানে আপনি বাসন মাজবেন
আর আমি কিচেনের বারান্দা দাঁড়িয়ে গান করব, রোমান্টিক গান। আর বলবো কি, বিলকিসের বাবা আমাকে একটু 1 গ্লাস গরম পানি দাও তো, আমি গার্গল করব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি উল্টো করে একদমই ভাবতে পারিনি। আমার পরনে কি কোমরে পেঁচিয়ে শাড়ি পরবো? হ্যাঁ, পেঁচাতে পারেন, খারাপ লাগবে না। খারাপ না নুসরাত, একটা জিনিস শোনো, আমার খুব ভালো লাগছে যে আমরা অন্তত একটা জায়গায় একমত হতে পেরেছি, যে আমাদের প্রথম সন্তানের নাম হবে বিলকিস। চুপ, আমি বিলকিস সংক্রান্ত একটা কথা শুনতে চাই না। লবণ নিবে? লবণ আবার প্রেশারের অসুবিধা হবে না তো? একটু খেলে অবশ্য কিচ্ছু খেতে হয় না। ভালোই লাগে বাদামের সঙ্গে। একটু খেলে কিচ্ছু হয় না। সেদিন ওই ফুলের চ্যাপ্টারটা ঠিক মতো লিখতে পেরেছিলে তো? হ্যাঁ লিখেছি, অল্প একটু বাকি, ওটা শেষ করে তোমাকে পড়ে শোনাবো। হ্যাঁ খাতা কলম এনেছো? হ্যাঁ বের করো। বের করছি। বলো আজকে চ্যাপ্টারের নাম হবে কি লিখবো? বাদাম। পৃথিবীতে এত কিছু থাকতে বাদাম নিয়ে কি লিখবো? হ্যাঁ, বাদাম মানে দেখো, বাদাম নিয়ে আমাদের শৈশবের কত স্মৃতি জড়িত, কৈশোরের স্মৃতি জড়িত। ফুটবল খেলা দেখতে যেতাম, নুন ঝাল আর সঙ্গে বাদাম, হ্যাঁ সেসব স্মৃতি মনে পড়লে। তারপর যখন সেই সিনেমা দেখতে যেতাম তখনও তো বাদাম কিনে খেতাম। আর এই বাদামটা বুঝলে, এটাকে চীনা বাদাম কেন বলে জানো? আমার মনে হয় এটা চীন থেকে এসেছিল। মনে হয় কেন, শিওর না? না শিওর না, তবে তা নাহলে হবে কেন চীনা বাদাম? আর দেখো, মানুষের চরিত্র বিশ্লেষণেও বাদাম কাজে লাগে। মানুষের যে ঘৃণা, এই যে প্রতিশোধ স্পৃহা, এইসব কিন্তু বাদামের সঙ্গে জড়িয়ে গেছে। কেমন করে জানো? চীন ভারতে যখন যুদ্ধ শুরু হলো, এই চীনা বাদামের নাম তারা পাল্টে দিল, চীনা আর বলবে না। আরে বাবা, মানুষের যুদ্ধ হচ্ছে, নিরীহ বাদাম কি করলো? কিন্তু সেই বাদামে চীনা বাদামের নাম পাল্টে তারা এখন বলে মোমফালি। মোমফালি কেন? মোমফালি ওই যে চীনের সঙ্গে যুদ্ধ হচ্ছে, তাই চীনের নাম বলবে না। এই যে একটা মানুষের চরিত্র বিশ্লেষণেও বাদাম কিন্তু এখানে একটা কাজ দিয়েছে। কোথায় বাদাম আর কোথায় মোম? না, মোমফালি ওরা তো হয়তো কোনো সময় বলতো বা বলতো না, যাই হোক। আর বাদামের দেখো সংস্কৃতির সঙ্গেও কীরকম জড়িত। এই বাদাম মানে খাওয়ার বাদাম না, দেখো ওই যে নৌকার বাদাম, পালতোলা যে নৌকার বাদাম, এই যে গাঙ্গেয় যে আমাদের এই বদ্বীপ, এই নৌকার বাদাম আমাদের সংস্কৃতির সঙ্গে কত জড়িত। স্নিগ্ধা কিছু বলবে? না আপু, ওই সারাদিন বসে থাকতে থাকতে বোর হয়ে যায়। আগে তো কত কাজকর্ম ছিল, এখন তো তেমন কাজকর্মও নেই। আগে অফিসে কত লোক আসতো, এখন তো তাও আসে না। সারাদিন শুধু বসে বসে ঝিমাই। আমি তো তোমাকে কখনো ঝিমাতে দেখি না, আমি তো দেখি তোমাকে সারাক্ষণ সাজগোজ করতে। আপু কাজ নেই জন্যই তো সাজি। আগে যখন অনেক বেশি বেশি কাজ থাকতো তখন আমি তোমাকে অনেক বেশি বেশি সাজগোজই করতে দেখতাম। ঘটনা তো এটা না, ঘটনা অন্য কিছু। বলো বলো, বলে ফেলো কি সমস্যা। আসলে কি আপু, ওই একটা ফুল আর একটা চিঠি নিয়ে কামাল ভাই আর জাহাঙ্গীর ভাই যা শুরু করেছে, আমার তো খুব বিরক্ত লাগছে। কি করি বলেন তো আপু? শোনো, মানুষের যখন কাজ না থাকে তখন বসে বসে নানান ধরনের ঘটনা বানাতে থাকে, নানান ধরনের কাহিনী করতে থাকে, ঠিক আছে? কাজ নাই তো ওরা এগুলো করছে। পাত্তা দেবে না, দেখবে সব কিছু বন্ধ হয়ে গেছে। যত বেশি পাত্তা দেবে দেখবে যে অনেক বেশি বেশি হচ্ছে। তুমিও কি কিছু বলবে? না ম্যাডাম, তো চা খাবেন? বলেছি আমি চা খাওয়ার কথা। না। চল, আমার লাগলে আমি বলবো, হ্যাঁ? এখানে ঘুর ঘুর করো না।
দেখেছো, কাজ নেই ও কাজ। তুমি যে অকাজ করো সাজগোজ, আমি কাজ করি, ঠিক আছে? তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবে না তো? কি কথা বলো, কেন মনে করবো? না মানে তুমি আমাকে পছন্দ করো কেন? পছন্দ করি আমি? হ্যাঁ। না তো, আমি তো তোমাকে পছন্দ করি না। পছন্দ করো না? না। ও, কি ব্যাপার, অভিমান হলো? না না, অভিমান করবো কেন? পছন্দ করো না, পছন্দ করো না। কারোর পছন্দ অপছন্দের উপর তো জোর খাটানো যায় না। আর তাছাড়া বয়স হয়ে গেলে বয়স্ক মানুষকে কেউই আর পছন্দ করে না। তুমি এমনভাবে বলছো যেন তুমি একাই বুড়ো হয়েছো আর আমি কচি খুকি। আমিও তো বুড়ি হয়েছি। না, বয়স বাড়ার সাথে সাথে মানুষের বয়স্ক লোককে পছন্দ করার মাত্রাটাও কমে যায়। শোনো, সব ক্ষেত্রে কিন্তু একরকম হয় না। ধরো পরিবারের কাছে হয়তো আমাদেরকে পছন্দ করার মাত্রাটা একটু কমেছে, কিন্তু আমরা যে এই বয়সেও ঘুরে বেড়াচ্ছি, আড্ডা মারছি, চিনাবাদাম খাচ্ছি, চটপটি খাচ্ছি, লিখছি, গল্প করছি, কই আমাদের পছন্দের মাত্রা তো একটু কমেনি, বরং আরও বেড়েছে। কিন্তু এই যে তুমি বললে তুমি আমাকে পছন্দ করো না, উফ, আহা, বুঝতে পারছো না? তোমাকে খেপাবার জন্য বললাম তো, ওইটা বুঝতে পারোনি? তুমি অফিসে যাওয়ার পরে আমার জন্য আসলে এটা সাপে বর হয়েছে। যদিও আমি চাচ্ছিলাম না তুমি অফিসে যাও, কিন্তু তুমি অফিসে যাওয়ার পরে আমি খুবই রেগে গেলাম। পরে আমি রেগে টেগে নুসরাতকে প্রপোজ করে ফেলেছি এবং সে রাজি হয়েছে। ভালো। আমি নুসরাতের ব্যাপারটা জানতাম, আর এটাও জানতাম যে তুমি দীর্ঘদিন চেষ্টা করেও নুসরাতকে বলতে পারছিলে না। এ কারণেই বাসায় তোমার সাথে ফান করে এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট করে রেখেছিলাম, মানে তোমাকে অস্থির করে রেখেছিলাম। আবার অফিসে যাওয়াটাও আমার এই প্ল্যানেরই অংশ ছিল।